প্রিপেয়ার ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা কম্পিটিটিভ ইংলিশের A to Z সমস্ত প্রকার গাইডেন্স পেয়ে যাবে। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে, আর সেখানে তোমরা দেখেছিলে যে নন ফাইনাইট ভার্বকে আবার তিনটি ভাগে ভাগ করা যাচ্ছে। একটি জিরান্ড, অন্যটি হলো ইনফিনিটিভ, আর একটি হলো পার্টিসিপল। তো সেই জিরান্ড নিয়েই আজকে আমি আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের আলোচনা। তো জিরান্ড কাকে বলে? দেখো, জিরান্ড ইজ দ্যাট ফর্ম অফ ভার্ব হুইচ এন্ডস ইন আইএনজি। জিরান্ড কি? একটা ভার্ব ফর্ম। তোমাদেরকে আমি আগের দিনই বলেছিলাম যে নন ফাইনাইট ভার্বকে তিনটি ভাগে ভাগ করা যাচ্ছে। তো নন ফাইনাইট ভার্বেরই একটা অংশ হলো এই জিরান্ড। আর জিরান্ডটা কেমন হবে? জিরান্ড ইজ দ্যাট ফর্ম অফ ভার্ব হুইচ এন্ডস ইন আইএনজি। যে ভার্বটা শেষে থাকবে আইএনজি, সেটা হবে জিরান্ড। অ্যান্ড হ্যাজ দ্য ফোর্স অফ আ নাউন অ্যান্ড ভার্ব। নাউন অথবা ভার্ব হিসেবে কাজ করবে। ফাংশনালি ইট ইজ ট্রিটেড অ্যাজ আ নাউন। আর যদি একে দেখা হয় কাজের দিক থেকে, তাহলে এই জিরান্ডকে নাউন হিসেবে ট্রিট করা হয়। বোঝা গেছে? তাহলে জিরান্ড কি? জিরান্ড হলো ভার্বেরই একটা অংশ এবং যার শেষে থাকবে আইএনজি, আর তাকে একটা নাউন হিসেবে ট্রিট করা হবে বা সেন্টেন্সে নাউন হিসেবে সে ব্যবহৃত হবে। তখন কিন্তু আর ভার্ব হিসেবে তাকে ট্রিট করা হবে না, যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যাচ্ছে। তাই যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যাবে তখন তারপরে তাকে অ্যাজ আ নাউন বা নাউন হিসেবে ট্রিট করা হবে। বোঝা গেছে? তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। Reading books is the hobby of many. দেখো সেন্টেন্সটা দেখো আমি কি লিখেছি, যে রিডিং বুকস ইজ দ্য হবি অফ মেনি, মানে অনেক জনের হবি বা শখ কি? রিডিং বুকস, বই পড়া। এই বই পড়াটা হলো অনেকজনের হবি। তাহলে দেখো রিড কি? রিড একটা ভার্ব, তাই তো? আমরা জানি রিড একটা ভার্ব। এবারে দেখো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গেছে, আর ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত হয়ে যায় তখন তাকে কি বলা হবে? তখন তাকে বলা হবে জিরান্ড। বোঝা গেছে? দেখো আমি ডেফিনেশনেই লিখে দিয়েছি যে জিরান্ড ইজ দ্যাট ফর্ম অফ ভার্ব হুইচ এন্ডস ইন আইএনজি, মানে যে ভার্বটার শেষে থাকবে একটা আইএনজি, তখন তাকে বলা হবে জিরান্ড। বোঝা গেছে? তাহলে এটা যখন জিরান্ড হয়ে গেল, আর সেন্টেন্সে এটা কি হিসেবে ট্রিট করা হচ্ছে? সেন্টেন্সে একে অ্যাজ আ নাউন বা নাউন হিসেবে ট্রিট করা হচ্ছে। বোঝা গেছে? তো চলো এরপর আমরা তাহলে দেখে নিই যে জিরান্ডের ইউজটা কি, বা একটা জিরান্ডকে আমরা বাক্যে কিভাবে, কখন, কোথায় ব্যবহার করতে পারবো। দেখো, ইউজ অফ জিরান্ড বা জিরান্ডের ব্যবহার। তোমরা দেখলে যে জিরান্ড কাকে বলে। তো এরপরে আমরা দেখব যে জিরান্ডকে কিভাবে, কখন এবং কোথায় জিরান্ডকে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে চলো দেখা যাক যে কোথায় কোথায় আমরা জিরান্ডকে ব্যবহার করব। নাম্বার 1 হলো জিরান্ড treated as a subject or as a object. দেখো, জিরান্ড ট্রিটেড অ্যাজ এ সাবজেক্ট অর অ্যাজ আ অবজেক্ট, মানে কি? জিরান্ড কখনো কখনো বাক্যে সাবজেক্ট হিসেবে কাজ করবে, আবার কখনো কখনো বাক্যে অবজেক্ট হিসেবে কাজ করবে। বোঝা গেছে? তাহলে জিরান্ডকে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট উভয় হিসেবেই ব্যবহার করতে পারি। তাহলে চলো একটা এক্সাম্পল দেখো। হি লাইকস সুইমিং। দেখো সেন্টেন্সটা দেখো কি লিখেছি, হি লাইকস সুইমিং। আচ্ছা, আর একটা সেন্টেন্স দেখো, আমি যদি লিখি যে সুইমিং ইজ গুড ফর হেলথ।
দেখো সেন্টেন্স দুটো দেখো, ফার্স্ট সেন্টেন্সে আমি লিখেছি হি লাইক সুইমিং, আর সেকেন্ডে লিখেছি সুইমিং ইজ গুড ফর হেলথ। আচ্ছা ফার্স্ট সেন্টেন্সে দেখো হিটা কি, হি একটা সাবজেক্ট, লাইকস তো ভার্ব, আর সুইমিংটা এখানে কিসের কাজ করছে, অবজেক্ট, তাই তো, সুইমিং এখানে অবজেক্ট। আর দেখো সুইমিং এর সাথে আইএনজি আছে, সো এটা জিরান্ড। আর আমি রুলে বলেছিলাম দেখো যে জিরান্ড ট্রিটেড অ্যাজ আ সাবজেক্ট অর অ্যাজ আ অবজেক্ট। তাহলে ফার্স্ট সেন্টেন্সে তোমরা দেখতে পাচ্ছ যে সুইমিংটা কি, সুইমিং একটা জিরান্ড। আর এই জিরান্ড সেন্টেন্সে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, সেন্টেন্সে দেখো জিরান্ড সেন্টেন্সে অ্যাজ আ অবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, বোঝা গেছে। আর নেক্সট বা 2 নম্বর সেন্টেন্সটা দেখো সুইমিং ইজ গুড ফর হেলথ। আচ্ছা এখানে সুইমিংটা কি, বাক্যে সাবজেক্ট, ইজ তো ভার্ব, আর এখানে অবজেক্ট দেখো হেলথ, ঠিক আছে, অবজেক্ট। তাহলে এখানে দেখো সুইমিং কি, সুইমিং একটা জিরান্ড, আইএনজি রয়েছে যেহেতু, তাহলে সুইমিং হচ্ছে জিরান্ড। আর এই বাক্যেতে সুইমিং বা জিরান্ড কি হিসেবে ব্যবহৃত হয়েছে দেখো, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আর রুলে কি বলেছিলাম যে জিরান্ড ট্রিটেড অ্যাজ আ সাবজেক্ট অর অ্যাজ আ অবজেক্ট, কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে আবার কখনো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। তাহলে তোমরা ফার্স্ট সেন্টেন্সে দেখতে পেলে যে সুইমিং জিরান্ড সেটা ব্যবহৃত হয়েছে অ্যাজ অ্যান অবজেক্ট। আবার দেখো সেকেন্ড সেন্টেন্সে সুইমিং জিরান্ড কিন্তু সেটা ব্যবহৃত হয়েছে অ্যাজ আ সাবজেক্ট হিসেবে, বোঝা গেছে যে তাহলে জিরান্ড কখনো সাবজেক্ট হিসেবে ইউজড হয় আবার কখনো সেন্টেন্সে অবজেক্ট হিসেবেও ইউজ হতে পারে। তো চলো দেখি এর পরের আর কোন ক্ষেত্রে জিরান্ড কিভাবে ব্যবহৃত হবে। দেখো 2 নম্বর ইউজটা দেখো, নাউন্স অর প্রোনাউন্স কামিং বিফোর জিরান্ড always takes possessive case। তাহলে দেখো 2 নম্বর রুলসটা আমি কি লিখেছি যে নাউন্স অর প্রোনাউন্স কামিং বিফোর জিরান্ড, জিরান্ডের আগে যদি কোনো নাউন অথবা যদি কোনো প্রোনাউন আসে বা ব্যবহৃত হয়, অলওয়েজ টেক্স পজেসিভ কেস, তাহলে কি হবে, সব সময় সেই নাউন অথবা প্রোনাউনের পজেসিভ কেস ইউজড হবে, বোঝা গেছে। নাউন্স অর প্রোনাউন্স কামিং বিফোর জিরান্ড, জিরান্ডের আগে যদি কোনো নাউন অথবা যদি কোনো প্রোনাউন আসে বা জিরান্ডের আগে যদি কোনো নাউন অথবা যদি কোনো প্রোনাউন ব্যবহার হয়, অলওয়েজ টেক্স পজেসিভ কেস, তাহলে সব সময় তাদের পজেসিভ কেস ইউজড হবে। আচ্ছা তোমাদেরকে আমি কেস আগেই পড়িয়ে দিয়েছি, তো তোমরা সেখানে জানো যে কেস 3 প্রকার, সাবজেক্টিভ, অবজেক্টিভ আর পজেসিভ, তাই তো। কেস কত প্রকার ছিল, 3 প্রকার, একটা ছিল সাবজেক্টিভ কেস, আচ্ছা 2 নম্বরে ছিল অবজেক্টিভ কেস, আর 3 নম্বরে কি ছিল, পজেসিভ কেস, পজেসিভ কেস। তাহলে আশা করি এখন আর কেস নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে না, কারণ আমি কেসের আলোচনা আগেই করে দিয়েছি। তাহলে তোমরা 2 নম্বর রুলসটা বুঝতে পারলে যে জিরান্ডের আগে যদি কোনো নাউন অথবা প্রোনাউন ব্যবহৃত হয় তাহলে কি হবে, সবসময় সেই নাউন বা প্রোনাউনের পজেসিভ কেস ইউজড হবে, বোঝা গেছে। তো চলো এরপরে একটা এক্সাম্পল দেখো। দেখো এক্সাম্পলটা দেখো, মাই মাদার does not like me to sleep in the daytime। দেখো সেন্টেন্সটা দেখো কি লিখেছি যে মাই মাদার ডাজ নট লাইক মি টু স্লিপ ইন দ্য ডে টাইম, আমার মা কখনোই পছন্দ করেন না যে আমি দিনের বেলায় ঘুমাই, এটাই হলো সেন্টেন্সের মিনিং। কিন্তু দেখো রুলে কি বলেছি যে নাউন অর প্রোনাউন্স কামিং বিফোর জিরান্ড,
জিরান্ডের আগে যদি কোনো নাউন বা প্রোনাউন আসে তাহলে সবসময় সেটা কি হবে, পজেসিভ কেস ইউজড হবে। আচ্ছা, এই সেন্টেন্সে তোমরা কোথাও জিরান্ড দেখতে পাচ্ছ কি? দেখো সেন্টেন্সে কিন্তু কোথাও জিরান্ড নেই, তাহলে সেন্টেন্সটা এরর আছে বা ভুল আছে। তো তোমাদেরকে এই সেন্টেন্সটা এখন কারেকশন করতে হবে বা সেন্টেন্সটার ইমপ্রুভমেন্ট দরকার, আর সেই ইমপ্রুভমেন্টটাই তোমাদেরকে এক্সামে করতে বলা হয়। তো দেখো তাহলে যে এই সেন্টেন্সের ইমপ্রুভমেন্টটা কি হবে, বা যদি সেন্টেন্সটাকে ধরো ভাগ করে দেয়, মাই মাদার একটা ভাগ করলো, ডাজ নট লাইক, আর ধরো এই ইন ডাজ নট লাইক মি টু স্লিপ, তারপরে সেন্টেন্সটার একটা পার্ট করা হলো, এবং এই যদি 4টে ভাগে ভাগ করে দেওয়া হয় সেন্টেন্সটাকে, তাহলে বলো যে কোন পার্টে সেন্টেন্সটার ভুল আছে এবং সেন্টেন্সের কারেকশনটাই বা কি হবে। তো দেখো মাই মাদার ডাজ নট লাইক, ঠিক আছে, সেন্টেন্সের ভুল আছে এই মি টু স্লিপ। প্রথমত স্লিপটা কি হবে, স্লিপটা হয়ে যাবে স্লিপিং, তাই তো? আচ্ছা, স্লিপিং যখন হলো জিরান্ড, তাহলে রুলে কি বলা হয়েছে, নাউন্স অর প্রোনাউন্স কামিং বিফোর জিরান্ড, জিরান্ডের আগে যে নাউন বা প্রোনাউনটা ব্যবহার হবে অলওয়েজ টেক্স পজেসিভ কেস, তার কোন কেস হবে, পজেসিভ কেস হবে। আচ্ছা, এই মিটা তো পজেসিভ কেস নয়, মিটা সাবজেক্টিভ, তাহলে সাবজেক্টিভ কেস কখনোই ইউজ করা যাবে না, তাহলে কি হয়ে যাবে, মি এর বদলে হয়ে যাবে মাই। বোঝা গেছে, মাই হলো পজেসিভ কেস আর মিটা সাবজেক্টিভ। তাহলে সেন্টেন্সের ভুলটা কোনটা, এই 3 নম্বর পার্টে সেন্টেন্সটা এরর বা ভুল, ওখানে মি টু স্লিপ এটা আমরা ইউজ করতে পারবো না, কি করতে হবে, মাই স্লিপিং, যে মাই মাদার ডাজ নট লাইক মাই স্লিপিং ইন দ্য ডে টাইম। বোঝা গেছে তাহলে 2 নম্বর রুলসটা, যে জিরান্ডের আগে যদি কোনো নাউন বা প্রোনাউন ব্যবহার হয় তাহলে সব সময় তার পজেসিভ কেসটা ইউজ করতে হবে, সেখানে কিন্তু কোনো সাবজেক্টিভ বা অবজেক্টিভ কেস ইউজ করা যাবে না। বোঝা গেছে? তাহলে চলো এরপর আমরা দেখে নিই যে আর কি কি ভাবে জিরান্ড ব্যবহৃত হয়। দেখো 3 নম্বর রুলসটা দেখো, 3 নম্বর রুলসটা হচ্ছে বেশ কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর সঙ্গে সবসময় জিরান্ড ব্যবহৃত হবে। বোঝা গেছে? তাহলে চলো দেখে নিই যে সেই ভার্বগুলো কি কি, যে ভার্বগুলোর সঙ্গে সবসময় জিরান্ড ব্যবহৃত হয়। Gerund is used with following verbs. সেই ভার্বগুলো কি কি, সেই ভার্বগুলো হলো অ্যাভয়েড, ডিসলাইক, হেল্প। আচ্ছা, এই হেল্প ভার্বটা একটু মনে রাখবে তোমরা, যে হেল্প ভার্বটার সঙ্গে তখনই জিরান্ড ব্যবহার হবে যখন সেই হেল্প ভার্বটা ব্যবহার হবে এরকম একটা সেন্সে, যে ইন দ্য সেন্স অফ অ্যাভয়েড, মানে কাউকে অ্যাভয়েড করার জন্য যদি হেল্প ভার্ব আমরা ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে হেল্প ভার্বের সঙ্গে জিরান্ড ব্যবহৃত হবে। বোঝা গেছে? তাহলে দেখো জিরান্ড ইজ ইউজড উইথ ফলোয়িং ভার্বস, বেশ কিছু ভার্ব আছে যাদের সঙ্গে জিরান্ড ব্যবহৃত হবে। তো সেই ভার্বগুলো কি কি, অ্যাভয়েড, ডিসলাইক, হেল্প। হেল্প একটা ভার্ব ইন দ্য সেন্স অফ অ্যাভয়েড, আমি তোমাদেরকে আগেই বললাম যে যখন কোনো কিছু অ্যাভয়েড করা সেন্সে আমরা হেল্পকে ব্যবহার করব তখন সেই হেল্প ভার্বের সঙ্গে কিন্তু জিরান্ড ব্যবহৃত হবে। নেক্সট দেখো লিখেছে কিপ, কিপ একটা ভার্ব, তো কিপের সঙ্গে কখন আমরা জিরান্ড ব্যবহার করব, ইন দ্য সেন্স অফ কন্টিনিউয়েশন, যখন কোনো কিছু কন্টিনিউ করা বোঝাবে তখন এই কিপ ভার্বের সঙ্গে জিরান্ড ব্যবহৃত হবে। বোঝা গেছে? এছাড়াও দেখো মাইন্ড আছে, এরকম আরো কিছু ভার্ব আছে, মাইন্ড, প্রিভেন্ট, স্টপ, তো এই ধরনের আরো কিছু ভার্ব আছে যাদের সঙ্গে জিরান্ড ব্যবহৃত হয়। তো সেই সব ভার্বের লিস্ট পিডিএফ এ দেওয়া আছে, তোমরা পিডিএফ থেকে সেই ভার্বগুলো দেখে নিও। তাহলে দেখো তোমরা দেখতে পেলে যে অ্যাভয়েড, ডিসলাইক, হেল্প, কিপ, মাইন্ড এইসব ভার্বের সঙ্গে
জিরান্ড ব্যবহৃত হবে। তো চলো এরপরে একটা এক্সাম্পল দেখে নাও। দেখো, অ্যাভয়েড টু overwrite as much as possible। 2 নম্বরে দেখো, I cannot help to see her। আর 3 নম্বরে আর একটা সেন্টেন্স দেখো, keep your study। তাহলে দেখো এবারে সেন্টেন্সগুলো দেখো, অ্যাভয়েড টু ওভাররাইট অ্যাজ মাচ অ্যাজ পসিবল মানে কি? ওভাররাইট করা। ওভাররাইট করা মানে কি? যখন কোনো কিছু ভুল হয় সেটাকে কেটে তার উপরে যে লেখা হচ্ছে সেটা ওভাররাইট। তো সেটাকে অ্যাভয়েড করতে বলছে, যে অ্যাভয়েড টু ওভাররাইট অ্যাজ মাচ অ্যাজ পসিবল মানে এই ওভাররাইট করাটা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাভয়েড করতে হবে। তাহলে তোমরা কোন ভার্ব পাচ্ছ? অ্যাভয়েড। আর অ্যাভয়েড ভার্বের পরে কি হয় বলেছি, দেখো অ্যাভয়েড ভার্বের পরে সবসময় জিরান্ড ব্যবহৃত হবে। জিরান্ড ইজ ইউজড উইথ ফলোইং ভার্ব, সেখানে অ্যাভয়েড রয়েছে, তাহলে অ্যাভয়েডের সঙ্গে কি হবে? জিরান্ড হবে। তো এখানে কি রয়েছে? অ্যাভয়েড টু ওভাররাইট, তাহলে এই ওভাররাইটটা সেন্টেন্সে এরর বা ভুল। বোঝা গেছে? কি হবে তাহলে? এর কারেকশনটা কি হবে? অ্যাভয়েড ওভাররাইটিং। বোঝা গেছে? জিরান্ড মানে আমরা জানি আইএনজি ফর্ম, ভার্ব প্লাস আইএনজি। তাহলে বোঝা গেছে যখন অ্যাভয়েড ভার্ব আমরা পাচ্ছি তাহলে তারপরে টু ওভাররাইট হবে না, সেখানে হবে ওভাররাইটিং। নেক্সট দেখো, আই ক্যানট হেল্প টু সি হার মানে কি? আমি তাকে আর দেখতে চাই না। আর দেখো এখানে তোমরা পাচ্ছ হেল্প ভার্ব, আর হেল্প ভার্বে আমি লিখেছিলাম দেখো, এবং বলেও ছিলাম যে ইন দ্য সেন্স অফ অ্যাভয়েড মানে আমি যদি কাউকে অ্যাভয়েড করতে চাই বা তোমরা যদি কাউকে অ্যাভয়েড করতে চাও, তাহলে সেই অ্যাভয়েড করা সেন্সে যদি হেল্প ভার্ব ব্যবহৃত হয় তাহলে তার সঙ্গে কি হবে? জিরান্ড ব্যবহৃত হবে। সেখানে কিন্তু এই টু সিটা ব্যবহার করা যাবে না, এই সেন্টেন্সে টু সিটা ভুল। তাহলে হেল্প যখন অ্যাভয়েড করা অর্থে ব্যবহৃত হচ্ছে তাহলে এখানে হয়ে যাবে আই ক্যানট হেল্প সিইং হার। বোঝা গেছে? নেক্সট 3 নম্বর এক্সাম্পলটা দেখো, কিপ ইয়োর স্টাডি মানে কি? তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও। তাহলে তোমরা পেয়ে যাচ্ছ কিপ ভার্ব। আর দেখো কিপ ভার্বের সঙ্গে কি হবে? জিরান্ড ব্যবহার হবে। কখন হবে? ইন দ্য সেন্স অফ কন্টিনিউয়েশন, যখন কোনো কিছুকে কন্টিনিউ করা বোঝাবে তখন যদি কিপ ব্যবহৃত হয় তাহলে সেই কিপ ভার্বের সঙ্গে কি হবে? আইএনজি ব্যবহৃত হবে। তাহলে যখন তুমি পেয়ে যাচ্ছ কিপ ভার্ব, কিপ ইয়োর স্টাডি, তাহলে এই স্টাডিটা এখানে কি? স্টাডিটা এখানে ভুল, তাহলে স্টাডির জায়গায় কি হবে? স্টাডিং হয়ে যাবে। বোঝা গেছে যে অ্যাভয়েড, ডিসলাইক, হেল্প, কিপ এইসব ভার্বগুলোর সঙ্গে কিভাবে তাহলে জিরান্ড ব্যবহৃত হয় তোমরা সেটা দেখলে। আশা করি এরপর এখান থেকে কোনো কোয়েশ্চেন এলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তো চলো এরপর আমরা দেখি যে আর কোন ক্ষেত্রে আমরা জিরান্ড ব্যবহার করব। দেখো 4 নম্বর ইউজটা দেখো, জিরান্ড is used with following phrases মানে কি? বেশ কিছু ফ্রেজ আছে যে ফ্রেজগুলোর সঙ্গে জিরান্ড ব্যবহৃত হবে। তো সেই ফ্রেজগুলো তাহলে কি কি? চলো তাহলে দেখে নিই যে সেই ফ্রেজগুলো কি কি। সেই ফ্রেজগুলো হলো accustomed to, fed up with, habituated to, is no good, is no use, is used to, is no worth to, etc. বোঝা গেছে?
তাহলে বেশ কিছু ফ্রেজ আছে যে ফ্রেজগুলোর সঙ্গে জিরান্ড ব্যবহৃত হবে। তো সেই ফ্রেজগুলো কি কি? অ্যাকাস্টম টু, ফেড আপ উইথ, হ্যাবিচুয়েটেড টু, ইজ নো গুড, ইজ নো ইউজ, ইজ ইউজ টু, ইজ নো ওর টু, এই ধরনের আরো বেশ কিছু ফ্রেজ আছে যেগুলো পিডিএফে দেওয়া আছে, তোমরা দেখে নিও। তাহলে দেখতে পাচ্ছ যে এই ফ্রেজগুলোর সঙ্গে সব সময় জিরান্ড ইউজড হবে। তো চলো এরপর একটা এক্সাম্পল দেখে নাও। দেখো, there is no ought to buy here। সেন্টেন্সটা দেখো কি লিখেছি, যে দেয়ার ইজ নো ought টু বাই হেয়ার, মানে এখানে এটা নেওয়ার কোনো মানেই হয় না। তাহলে দেখতে পাচ্ছ যে দেয়ার ইজ নো ought টু বাই হেয়ার, তাহলে এটা কি? ইজ নো ought টু। দেখো এখানে আমি লিখেছিলাম যে ইজ নো ought টু, এটা একটা ফ্রেজ, আর এই ফ্রেজের সঙ্গে কি হবে? সবসময় জিরান্ড ইজ ইউজড, মানে জিরান্ড ব্যবহৃত হবে। তাহলে ইজ নো ought টু এটা যখন একটা ফ্রেজ, তো তারপরে কি হবে? জিরান্ড। তাহলে এই বাইটা আমরা ইউজ করতে পারবো না, সেন্টেন্সের বাইটা হলো এরর। কি হয়ে যাবে তাহলে? বাইং। বোঝা গেছে? আইএনজি হলো জিরান্ড, মানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে জিরান্ড করতে হয়। আর এই ফ্রেজ, যখন একটা ফ্রেজ আমরা পেয়ে যাচ্ছি, আর কোন কোন ফ্রেজ সেগুলো দেখো আমি তোমাদের বলে দিয়েছি। এই ফ্রেজগুলো তোমরা যখনই দেখতে পাবে তখনই মনে রাখবে যে তার সঙ্গে সবসময় জিরান্ড হবে। এখানে এই বাইটা তাহলে ভুল। এক্সামেও তোমরা দেখবে এই ধরনেরই কোয়েশ্চেন থাকে, তো সেখানে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে কোন কোন ফ্রেজ কখন কোথায় জিরান্ড ব্যবহৃত হয়। তোমরা যদি মনে রাখতে পারো যে এই ফ্রেজগুলোর সঙ্গে জিরান্ড হবে, তাহলে দেখবে তোমাদের এক্সামে কোয়েশ্চেন যাই আসুক না কেন তোমাদের আর কোনো ভুল হবে না। নেক্সট চলো আমরা দেখি যে আর কোন ক্ষেত্রে আমরা জিরান্ডকে ব্যবহার করতে পারবো। দেখো 5 নম্বর রুলসটা দেখো, when a verb is placed immediately after a preposition। বোঝা গেছে? when a verb is placed immediately after a preposition, the gerund form of the verb must be used। বোঝা গেছে? যে প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব ব্যবহৃত হয়, when a verb is placed immediately after a preposition, মানে কি? কোনো প্রিপোজিশনের ঠিক পরেই যদি কোনো ভার্ব ইউজড হয়, বা কোনো প্রিপোজিশনের পরেই যদি কোনো ভার্ব ব্যবহৃত হয়, the gerund form of the verb must be used। তাহলে কি হবে? তাহলে সেই ভার্বের জিরান্ড ফর্মটাই ইউজড হবে। বোঝা গেছে? যে প্রিপোজিশনের পরে, ঠিক পরে, প্রিপোজিশনের ঠিক পরে যদি কোনো ভার্ব ইউজড হয়, তাহলে সেই ভার্বের জিরান্ড ফর্মটা ব্যবহার করতে হবে। বোঝা গেছে? তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। হি insisted on to see her। দেখো এক্সাম্পলটা দেখো কি লিখেছি, যে হি ইনসিস্টেড অন টু সি হার, সে তাকে দেখার জন্য ইনসিস্ট করেছিল। রুলে কি বলেছি, যে when a verb is placed immediately after a preposition, তো এখানে অন একটা কি প্রিপোজিশন, আর তারপরেই দেখো সি ভার্ব পাচ্ছি। তাহলে প্রিপোজিশনের ঠিক পরে যদি কোনো ভার্ব ইউজড হয়, তাহলে সেখানে কি হয়ে যাবে? ভার্বের জিরান্ড ফর্মটা ব্যবহার হবে। তাহলে এই টু সি এটা কিন্তু লেখা যাবে না, টু সিটা ভুল, এখানে অন প্রিপোজিশন, তাই এই সি ভার্বের জিরান্ড ফর্মটা আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে জিরান্ড ইউজ করলে কি হবে? সিইং হয়ে যাবে। বোঝা গেছে? টু সিটা ভুল, এর কারেকশনটা হলো সিইং। কেন সিইং হবে? কারণ ঠিক তার আগে রয়েছে একটা প্রিপোজিশন অন, আর যদি কোনো প্রিপোজিশনের পরে কোনো ভার্ব ব্যবহৃত হয়, তাহলে সেই ভার্বের জিরান্ড ফর্মটা ব্যবহার করতে হবে। বোঝা গেছে? চলো এরপর আমরা দেখি যে আর কোন ক্ষেত্রে আমরা জিরান্ড ব্যবহার করতে পারবো। দেখো 6 নম্বর নিয়মটা দেখো, দ্য ফলোয়িং ভার্বস, মানে কি কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর সঙ্গে কিভাবে জিরান্ড ব্যবহার হবে সেটাই এই রুলে বলা হয়েছে। তো দেখে নাও যে সেই ভার্বগুলো কি কি। দেখো, দ্য ফলোয়িং ভার্বস অ্যালাউ, অ্যালাউ একটা ভার্ব, পারমিট আর একটা ভার্ব, রেকমেন্ডেড একটা ভার্ব, আর অ্যাডভাইস। তাহলে এই ভার্বগুলো যখন তোমরা পাবে, দ্য ফলোয়িং ভার্বস অ্যালাউ,
পারমিট, রেকমেন্ডেড আর অ্যাডভাইস। এই ভার্বগুলো যখন তোমরা দেখতে পাবে মে বি ফলোড বাই দ্য ইনফিনিটিভ, তখন কিন্তু সেই ভার্বগুলোর সঙ্গে ইনফিনিটিভ হয়। তো ইনফিনিটিভটা কোন ক্ষেত্রে হবে? অনলি হোয়েন দ্য অবজেক্ট অফ দ্য অ্যাফোরসেড ভার্ব ইজ প্রেজেন্ট। বোঝা গেছে? এই ভার্বগুলোর সঙ্গে ইনফিনিটিভ হবে যখন এই ভার্বগুলোর অবজেক্ট সেন্টেন্সে প্রেজেন্ট থাকবে। মানে কি, একটা বাক্যে যদি তোমরা দেখো যে এই ভার্বগুলো রয়েছে, তাহলে তোমরা দেখবে যে এই ভার্বগুলোর সঙ্গে কোনো অবজেক্ট আছে কি নেই। যদি দেখো যে সেই সেন্টেন্সে এই ভার্বগুলোর সঙ্গে অবজেক্ট আছে, তাহলে তখন এই ভার্বগুলোর সঙ্গে ইনফিনিটিভ ইউজড হবে। বোঝা গেছে? আর যদি বাট হোয়েন অ্যাবসেন্ট, যখন দেখবে যে এই ভার্বগুলোর সঙ্গে সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই, যদি এরকম কোনো সেন্টেন্স থাকে যে দেখতে পাচ্ছ এই ভার্বগুলো রয়েছে এবং সেন্টেন্সে সেই সেন্টেন্সটার মধ্যে কোনো অবজেক্ট নেই, তাহলে তখন কিন্তু জিরান্ড ইজ ইউজড, তাহলে তখন জিরান্ড ব্যবহার হবে। বোঝা গেছে? যে তাহলে এই অ্যালাউ, পারমিট, রেকমেন্ডেড আর অ্যাডভাইস, এই ভার্বগুলো যদি তোমরা কোনো বাক্যে দেখতে পাও বা যদি কোনো সেন্টেন্সে দেখো, তাহলে তোমাদেরকে দেখতে হবে যে সেই সেন্টেন্সের কোনো অবজেক্ট আছে কি নেই। যদি অবজেক্ট থাকে তাহলে এই ভার্বগুলোর সঙ্গে ইনফিনিটিভ ইউজ হবে, আর যদি অবজেক্ট না থাকে তাহলে এই ভার্বগুলোর সঙ্গে জিরান্ড ব্যবহৃত হবে। বোঝা গেছে? তো চলো এরপরে দুটো এক্সাম্পল দেখে নাও, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, I do not allow him smoking here। আর 2 নম্বর একটা সেন্টেন্স দেখো, I do not allow to smoke here। দেখো সেন্টেন্স দুটো দেখো কি বলা হয়েছে, যে I do not allow him smoking here একটা সেন্টেন্স, আর নেক্সট বলা হয়েছে I do not allow to smoke her। তাহলে তোমরা সেন্টেন্সে দেখতে পাচ্ছ এক জায়গায় স্মোকিং মানে কি জিরান্ড ব্যবহৃত হয়েছে, আর এক জায়গায় টু স্মোক মানে ইনফিনিটিভ ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এই সেন্টেন্সে ফার্স্ট সেন্টেন্সে দেখো জিরান্ড ব্যবহৃত হয়েছে, তাহলে তোমরা বলো যে এই যে জিরান্ড ব্যবহৃত হয়েছে তা এর অ্যাপ্লিকেশনটা বা ইউসেজটা কি একদম ঠিকঠাক আছে? দেখো রুলে কি বলা হয়েছে যে এই ভার্বগুলো যখন তোমরা দেখতে পাবে ফলোড বাই দ্য ইনফিনিটিভ অনলি হোয়েন দ্য অবজেক্ট অফ দ্য অ্যাফোরসেড ভার্ব ইজ প্রেজেন্ট। যখন অবজেক্ট থাকবে এই ভার্বগুলোর সঙ্গে তখন কিন্তু হয়ে যাবে ইনফিনিটিভ। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা দেখো, আই ডু নট অ্যালাউ হিম, আমি তাকে অ্যালাউ করব না। তাহলে এই যে হিমটা কি? হিমটা তো অবজেক্ট, তাহলে সেন্টেন্সে একটা অবজেক্ট আছে, আর অবজেক্ট থাকলে কি হবে? তার সঙ্গে দেখো অবজেক্ট অফ দ্য অ্যাফোরসেড ভার্ব ইজ প্রেজেন্ট, যদি প্রেজেন্ট থাকে তাহলে ইনফিনিটিভ ইউজড হবে, ইনফিনিটিভ। বোঝা গেছে? যদি অবজেক্ট থাকে তাহলে ইনফিনিটিভ ইউজড হবে। আচ্ছা, এখানে তো স্মোকিংটা কি? স্মোকিংটা জিরান্ড, তাহলে স্মোকিংটা এখানে ভুল, এখানে কি হবে? এখানে হয়ে যাবে ইনফিনিটিভ, মানে কি টু স্মোক। বোঝা গেছে? দেখো, আই ডু নট অ্যালাউ হিম টু স্মোক হেয়ার, আমি তাকে এখানে স্মোক করতে অ্যালাউ করব না। কেন হলো টু স্মোক? কারণ হিমটা কি? হিম হচ্ছে অবজেক্ট, সেন্টেন্সের একটা অবজেক্ট আছে। আর অ্যাকর্ডিং টু রুলস বা রুলসে বলা হয়েছে যে যদি তোমরা দেখতে পারো এই অ্যালাউ ভার্ব বা পারমিট বা রেকমেন্ডেড বা অ্যাডভাইস, তাহলে এই ভার্বগুলোর সঙ্গে যদি দেখো সেন্টেন্সে অবজেক্ট রয়েছে তাহলে ইনফিনিটিভ ইউজড হবে, আর যদি এই ভার্বগুলোর সঙ্গে কোনো অবজেক্ট না থাকে তাহলে সেখানে জিরান্ড ব্যবহৃত হবে। তো এই সেন্টেন্সে তোমরা অ্যালাউ ভার্ব পেয়ে গেছো, হিম তার অবজেক্টও পেয়ে গেছো, তাহলে জিরান্ড কখনো ইউজ হতে পারে না, এখানে হয়ে যাবে টু স্মোক মানে ইনফিনিটিভ। বোঝা গেছে? নেক্সট 2 নম্বর সেন্টেন্সটা দেখো, আই ডু নট অ্যালাউ টু স্মোক হেয়ার। আই ডু নট অ্যালাউ, আমি এখানে স্মোক করতে অ্যালাউ করব না। কাকে করব না? অবজেক্ট কে? সেটা কিন্তু দেখো সেন্টেন্সে নেই। সেকেন্ড সেন্টেন্সে তোমরা কোনো অবজেক্ট পাচ্ছ না। দেখো অ্যালাউ ভার্ব পেয়েছো, তাই তো, কিন্তু তারপরে দেখো কোনো অবজেক্ট নেই, আর যদি অবজেক্ট না থাকে তাহলে কি ইউজড হবে? তাহলে ইউজড হবে জিরান্ড। তখন এই টু স্মোক বা ইনফিনিটিভ এটা কিন্তু ভুল, এই টু স্মোক এর জায়গায় তাহলে কি হবে? এর জায়গায় হয়ে যাবে
স্মোকিং। বোঝা গেছে? কেন হবে স্মোকিং? কারণ 2 নম্বর সেন্টেন্সে অ্যালাউ ভার্ব রয়েছে কিন্তু তার সাথে কোনো অবজেক্ট নেই। আর রুলে বলাই আছে যে অ্যালাউ ভার্ব বা পারমিট ভার্ব বা রেকমেন্ডেড ভার্ব বা অ্যাডভাইস ভার্ব যদি তোমরা পাও আর সেই সেন্টেন্সে যদি দেখো যে অবজেক্ট প্রেজেন্ট রয়েছে তাহলে তার সঙ্গে ইউজ হবে ইনফিনিটিভ। আর যদি দেখো যে সেন্টেন্সে এই ভার্বগুলো রয়েছে কিন্তু সেখানে কোনো অবজেক্ট নেই তাহলে তার সঙ্গে ইউজ হবে অলওয়েজ জিরান্ড। বোঝা গেছে? তো চলো এরপর আমরা দেখি যে আর কোন কোন ক্ষেত্রে আমরা জিরান্ড ব্যবহার করতে পারবো। দেখো 7 নম্বর রুলসে দেখো, হোয়েন দ্য ওয়ার্ড মিনিং ইন্টেন্ড, যখন এই শব্দ মিন কি? মিন একটা ভার্ব, তো এই ভার্বটার অর্থ যখন হবে ইন্টেন্ড মানে কি? ইন্টেন্ড মানে উদ্দেশ্য। টেক্স দ্য ইনফিনিটিভ, তখন তার সঙ্গে হবে ইনফিনিটিভ। বোঝা গেছে? মানে মিন এই ভার্বটা যখন ইন্টেন্ড এই উদ্দেশ্যে ব্যবহার হবে, ইন্টেন্ড মানেও কিন্তু উদ্দেশ্য, তো যখন মিন ভার্বটা ব্যবহার করে কোনো উদ্দেশ্য বোঝানো হবে তখন তার সঙ্গে ইনফিনিটিভ ব্যবহার হবে। বোঝা গেছে? যে যখন মেন ভার্বটা কোনো উদ্দেশ্য বোঝাবে বা মেন ভার্ব ব্যবহার করে কোনো উদ্দেশ্য বোঝানো হবে তখন সেই ক্ষেত্রে ইনফিনিটিভ ব্যবহার হবে। বাট হোয়েন মিনিং ইনভলভস, কিন্তু যখন এই মিন ভার্বটার অর্থ হবে ইনভলভস মানে কি? কোনো কিছুর মধ্যে জড়িত থাকা। তাহলে যখন ইনভলভস অর্থে বা কোনো কিছুর মধ্যে জড়িয়ে থাকা অর্থে এই মিন ভার্বটা ব্যবহার হবে টেক্স জিরান্ড, তখন কিন্তু তার সঙ্গে জিরান্ড ব্যবহৃত হবে। বোঝা গেছে? তাহলে যে মিন ভার্ব, এই মিন ভার্বটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা ভার্ব। তোমরা খুব ভালো করে মনে রাখবে যে এই মিন ভার্বের সঙ্গে কখন হবে ইনফিনিটিভ আর কখন হবে জিরান্ড। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মিন ভার্ব যখন ইন্টেন্ড অর্থে ব্যবহৃত হবে বা কোনো কিছুর উদ্দেশ্যে যখন মিন ভার্বকে ব্যবহার করা হবে তখন তার সঙ্গে ইনফিনিটিভ ইউজ হবে। আর যখন এই মিন ভার্বকে কোনো ইনভলভস এই অর্থে ব্যবহৃত হবে বা ইনভলভস বা জড়িয়ে থাকা অর্থে মিন ভার্ব ব্যবহৃত হবে তখন তার সঙ্গে জিরান্ড ব্যবহৃত হবে। বোঝা গেছে? তো চলো তাহলে তোমরা দুটো এক্সাম্পল দেখো, তাহলে ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো, আই মিন getting to the top of the hill by sunrise। 2 নম্বর সেন্টেন্সটা দেখো, if you take that job in London, it will mean two hours every day। তাহলে দেখো ফার্স্ট সেন্টেন্সে লিখেছি আই মিন গেটিং টু দ্য টপ অফ দ্য হিল বাই সানরাইজ, মানে কি? আই মিন গেটিং টু দ্য টপ অফ দ্য হিল, একদম হিলের টপে উঠেছিলাম কি কারণে? সানরাইজ দেখার জন্য। আচ্ছা, আর 2 নম্বর সেন্টেন্সে বলা হয়েছে যে ইফ ইউ টেক দ্যাট জব ইন লন্ডন, তুমি যদি লন্ডনে এই কাজটি করো, ইট উইল মিন ট্রাভেল 2 আওয়ার্স এভরিডে, তাহলে কি তোমাকে প্রত্যেক দিন 2 ঘন্টা করে ট্রাভেলিং করতে হবে। বোঝা গেছে? তাহলে দেখো তুমি পাচ্ছ মিন ভার্ব, আই মিন আছে, তাহলে মিন ভার্ব পেয়ে গেছো। আর রুলসে কি বলেছি? মিন ভার্ব নিয়েই আলোচনা করেছি। তো মিন ভার্ব যখন পেয়ে যাচ্ছ তারপরে দেখো জিরান্ড ব্যবহৃত হয়েছে, গেটিং জিরান্ড। আচ্ছা, মিন ভার্বের সঙ্গে কখন জিরান্ড হবে আর কখন ইনফিনিটিভ হবে সেটা তোমাকে তাহলে খুব ভালো করে মনে রাখতে হবে। দেখো আমি প্রথমেই বলেছি যে মিন ভার্বের সঙ্গে কখন ইনফিনিটিভ হবে? যখন ইন্টেন্ড বোঝাবে বা কোনো উদ্দেশ্য বোঝাবে তখন মিন ভার্বের সঙ্গে ইনফিনিটিভ ব্যবহৃত হবে, তাই তো? আর যখন ইনভলভস বোঝাবে, মিন ভার্বের সঙ্গে যখন ইনভলভস বোঝাবে তখন জিরান্ড ব্যবহৃত হবে।
তাহলে এই যে আমি টপ অফ দ্য হিলে উঠেছিলাম, এখানে রয়েছে দেখো গেটিং, আইএনজি বা জিরান্ড ব্যবহৃত হয়েছে, তাই তো? গেটিংটা কি? একটা জিরান্ড। আচ্ছা, হিলে যে আমি উঠেছিলাম, কেন উঠেছিলাম? সানরাইজ দেখার জন্য। তাহলে হিলে ওঠা আমার একটা উদ্দেশ্যে আমি উঠেছিলাম হিলে, তাই তো? হিলে যে আমি উঠেছিলাম তার পিছনে আমার একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা কি? সানরাইজ দেখা। তো এখানে ইন্টেন্ট বোঝাচ্ছে বা উদ্দেশ্যের জন্য মিন ভার্ব ব্যবহৃত হচ্ছে। তাহলে মিন ভার্ব যখন কোনো কিছুর উদ্দেশ্যে ব্যবহৃত হবে তখন কি হবে? তখন ইনফিনিটিভ ইউজড হবে। তাহলে এই সেন্টেন্সে গেটিংটা কি? গেটিংটা হচ্ছে ভুল। তাহলে কি হবে? আই মিন টু গেট। এখানে ইনফিনিটিভ ব্যবহৃত হবে। কেন হবে? কারণ এই মিন ভার্বটা কোনো কিছু উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে? আমি উপরে উঠেছিলাম, টপে, একদম হিলের টপে উঠেছিলাম। কেন? কারণ সানরাইজ দেখার জন্য। আমার উদ্দেশ্য ছিল সানরাইজ দেখাটা, আর সেই উদ্দেশ্যে আমি টপ অফ দ্য হিল উঠেছিলাম। তো যখন কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে তখন কি হবে? ইনফিনিটিভ মানে টু গেট ইউজ হবে। বোঝা গেছে? নেক্সট 2 নম্বর সেন্টেন্সে দেখো, ইফ ইউ টেক দ্যাট জব ইন লন্ডন। তুমি যদি লন্ডনে এই কাজটা নাও বা করো, ইট উইল মিন ট্রাভেল 2 hours এভরিডে। তাহলে তোমাকে প্রত্যেক দিন 2 ঘন্টা করে ট্রাভেল করতে হবে। আচ্ছা দেখো, এখানে এই যে মিন ভার্ব পাচ্ছ, তারপরে কি আছে? ট্রাভেল। তো এই ট্রাভেলটা এখানে কি? ইনফিনিটিভ। এর আগে একটা টু দেওয়া উচিত ছিল, ঠিক আছে? টু ট্রাভেল, তো ইনফিনিটিভ সেটা। তাহলে ইনফিনিটিভ আমরা কখন ইউজ করব? যখন কোনো কিছুর উদ্দেশ্যে কোনো কিছু করা হবে তখন আমরা ব্যবহার করব ইনফিনিটিভ। তা এখানে তো আমার কোনো উদ্দেশ্য নেই। আগের সেন্টেন্সটা যেমন একটা উদ্দেশ্য ছিল যে আমি টপ অফ দ্য হিলে উঠেছিলাম কারণ আমার একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা কি? সানরাইজ দেখা। আর সেই সানরাইজ দেখার উদ্দেশ্যে আমি যেহেতু টপে উঠেছিলাম তাই সেখানে ইনফিনিটিভ ব্যবহার হয়েছিল। কিন্তু এখানে দেখো 2 নম্বর সেন্টেন্সে কোনো ইনটেন্ট বা কোনো উদ্দেশ্য নেই, এখানে রয়েছে ইনভলভস। মানে আমি যদি কাজটা করি, আমার ইনভলভমেন্ট যদি থাকে, তাই তো? একটা ইনভলভমেন্ট বোঝাচ্ছে। তো যদি আমার ইনভলভমেন্ট থাকে তাহলে আমাকে প্রতিদিন 2 ঘন্টা করে যাতায়াত করতে হবে। তো যখন কোনো ইনভলভস বোঝাচ্ছে বা ইনভলভমেন্ট বোঝাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে জিরান্ড ইউজড হবে। সেই ক্ষেত্রে এই টু ট্রাভেল বলো বা ট্রাভেল বলো সেটা কিন্তু ভুল। সেখানে ইউজড হবে জিরান্ড মানে ট্রাভেলিং। ট্রাভেলিং ইজ দ্য রাইট আনসার। বোঝা গেছে? তাহলে সেন্টেন্সের এররটা কোথায় বা কিভাবে সেন্টেন্সকে কারেকশন করতে হবে। তো সেন্টেন্সের এরর খুঁজে বার করতে হলে অথবা সেন্টেন্সের ইমপ্রুভমেন্ট করতে হলে তোমাদেরকে কিন্তু এই রুলসগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, যে এই মিন ভার্বটা কখন ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হবে আর কখন জিরান্ড হিসেবে ব্যবহৃত হবে। এটা যদি তোমরা না জানো তাহলে কিন্তু দেখো খুব সোজা দুটো প্রশ্ন, কিন্তু তোমরা তার সঠিক উত্তর করতে পারবে না। বোঝা গেছে? তো চলো এরপর আমরা দেখে নিই যে আর কোন কোন ক্ষেত্রে আমরা জিরান্ড ব্যবহার করব। দেখো 8 নম্বর রুলসে দেখো, দ্য ভার্ব মাইন্ড, এরপরে মাইন্ড ভার্বের কথা বলা হচ্ছে। তো মাইন্ড ভার্বের সঙ্গে জিরান্ড ব্যবহৃত হবে নাকি ইনফিনিটিভ ব্যবহৃত হবে? তো চলো দেখে নাও। দ্য ভার্ব মাইন্ড ইজ ইউজড চিপলি ইন দ্য ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ। মাইন্ড ভার্বটা ব্যবহৃত হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, মানে কি? প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নবোধক বাক্যে মাইন্ড ভার্ব ব্যবহার করা হয়, অথবা নেগেটিভ মানে নাবাচক বাক্যে মাইন্ড ব্যবহার করা হয়। বোঝা গেছে? যে প্রশ্নবোধক বাক্য অথবা নাবাচক বাক্যে এই মাইন্ড ভার্বকে ব্যবহার করা হয়। ইন দিস ইউসেজ মাইন্ড অলওয়েজ টেকস জিরান্ড উইথ ইট। আর এই প্রশ্নবোধক বাক্য বা নাবাচক বাক্য এই ক্ষেত্রে সব সময় মাইন্ড ভার্বের সঙ্গে কিন্তু জিরান্ড ব্যবহৃত হবে। তাহলে এই ইন্টারোগেটিভ বা নেগেটিভ মানে কি? প্রশ্নবোধক বা নাবাচক বাক্যে সবসময় মাইন্ডকে বা মাইন্ড ভার্বকে ব্যবহার করা হয় এবং এই মাইন্ড ভার্বের সঙ্গে সবসময় জিরান্ড ব্যবহৃত হবে, কখনোই কিন্তু ইনফিনিটিভ ব্যবহার হবে না। বোঝা গেছে? তো চলো দেখো এক্সাম্পল দেখো। দেখো, উড ইউ মাইন্ড টু ওয়েট আ মোমেন্ট?
দেখো আমি একটা সেন্টেন্স লিখেছি যে উড ইউ মাইন্ড টু ওয়েট আ মোমেন্ট, কোয়েশ্চেন মার্ক দিই, যে এক মুহূর্ত যদি দাঁড়াতে হয় তুমি কি কিছু মনে করবে? উড ইউ মাইন্ড টু ওয়েট আ মোমেন্ট, কয়েক মুহূর্ত ওয়েট করার জন্য তুমি কি কিছু মনে করবে? একটা প্রশ্নবোধক বাক্য করা হয়েছে। আর একটা সেন্টেন্স দেখো, আই ডু নট মাইন্ড টু ওয়াক। আই ডু নট মাইন্ড টু ওয়াক মানে কি, যদি হেঁটে যেতে হয় তার জন্য কিন্তু আমি কিছু মনে করব না। তাহলে দেখো উড ইউ মাইন্ড টু ওয়েট আ মোমেন্ট, এখানে তোমরা কি পাচ্ছ? মাইন্ড ভার্ব পাচ্ছ। আর এই মাইন্ড ভার্বটা বাক্যে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? দেখো একটা প্রশ্নবোধক বাক্যে ব্যবহৃত হয়েছে, তাই তো? আর এখানে কি বলা হয়েছিল? যে দ্য ভার্ব মাইন্ড ইজ ইউজ চিফলি ইন দ্য ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে বা প্রশ্নবোধক বাক্যে মাইন্ডকে যদি ব্যবহার করা হয় তাহলে তার সঙ্গে কি ইউজ হবে? অলওয়েজ টেক্স জিরান্ড, সব সময় তার সঙ্গে জিরান্ড ব্যবহৃত হবে। আর ফার্স্ট সেন্টেন্সে দেখো তোমরা মাইন্ড ভার্ব পেয়েছো এবং সেন্টেন্সে একটা প্রশ্নবোধক বাক্য তৈরি হয়েছে, তাই তো? সেন্টেন্সটার মধ্যে এটা কি ধরনের সেন্টেন্স? একটা প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন মাইন্ড ভার্বটা ব্যবহার হয়েছে তাহলে তারপরে দেখো রয়েছে টু ওয়েট। টু ওয়েটটা কি? একটা ইনফিনিটিভ। তাহলে এই টু ওয়েটটা তো ভুল, কারণ বলাই আছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে বা ইন্টারোগেটিভ বাক্যে বা প্রশ্নবোধক বাক্যে যদি মাইন্ড ব্যবহৃত হয় তাহলে তার সঙ্গে সবসময় অলওয়েজ টেক্স জিরান্ড, কখনোই কিন্তু ইনফিনিটিভ হবে না। তাহলে এই টু ওয়েটটা এখানে ভুল, তাই তো? যদি তোমাদেরকে সেন্টেন্সটার মানে কোন পার্টে এরর আছে এটা যদি খুঁজে বের করতে দিত, সেন্টেন্সটাকে যদি পার্ট পার্ট করে ভাগ করে দেওয়া হতো, তারপরে যদি অপশন থাকতো, তাহলে বুঝতে পারছো তোমরা যে কোন পার্টে ভুল হতো। আর যদি এটার ইমপ্রুভমেন্ট করতে হয় তাহলে কি হবে? এই টু ওয়েট, এটা তো ইনফিনিটিভ, এটা কখনো ইউজ করা যাবে না। তাহলে কি ইউজ হবে? মাইন্ড ভার্ব পেয়েছো, একটা প্রশ্নবোধক বাক্য পেয়েছো, তাহলে এরপরে ইউজ হবে একটা জিরান্ড। বোঝা গেছে? তাহলে টু ওয়েট এর জায়গায় হবে ওয়েটিং। বোঝা গেছে? উড ইউ মাইন্ড ওয়েটিং আ মোমেন্ট, তুমি কি কিছু মনে করবে যদি একটু ওয়েট করতে হয়? বোঝা গেছে? নেক্সট 2 নম্বর সেন্টেন্সটা দেখো, আই ডু নট মাইন্ড টু ওয়াক। যদি হাঁটতে হয় তাতে আমি কিছু মনে করব না, তাহলে কি? এটা একটা নাবাচক বাক্য। আর নাবাচক বাক্যের সঙ্গে কি হয় বলেছি? নাবাচক বাক্যে যদি মাইন্ড ব্যবহৃত হয় তাহলে তার সঙ্গে সবসময় হবে জিরান্ড। দেখো রুলে বলাই আছে যে নেগেটিভ, যদি নেগেটিভ সেন্টেন্স হয় বা যদি নাবাচক বাক্য হয় আর তার সঙ্গে যদি মাইন্ড ব্যবহৃত হয় তাহলে তার সঙ্গে কি হবে? জিরান্ড ব্যবহৃত হবে, কখনোই ইনফিনিটিভ ব্যবহার হবে না। আর টু ওয়াকটা কি? একটা ইনফিনিটিভ, তাই টু ওয়াকটা এখানে ভুল, এখানে হয়ে যাবে ওয়াকিং। বোঝা গেছে? তাহলে যে মাইন্ড ভার্বের সঙ্গে সব সময় জিরান্ড ব্যবহৃত হবে যদি সেই মাইন্ড ভার্বটা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয়, মানে কোনো প্রশ্নবোধক বাক্যে ব্যবহৃত হয় অথবা কোনো নাবাচক বাক্যে যদি মাইন্ড ভার্বটা ব্যবহার হয় তাহলে তার সঙ্গে সবসময় জিরান্ড ব্যবহৃত হবে, কখনোই কিন্তু ইনফিনিটিভ ব্যবহার হবে না। বোঝা গেছে? তাহলে চলো এরপরে আমরা দেখে নিই যে আর কোন ক্ষেত্রে আমরা জিরান্ড ব্যবহার করতে পারবো। দেখো 9 নম্বর রুলসে দেখো, পারফেক্ট জিরান্ড ক্যান বি ইউজড instead of present form of the gerund whenever referring to a past action। বোঝা গেছে? তাহলে যে অতীতের কোনো কাজের কথা যদি বলা হয় তাহলে সেই ক্ষেত্রে পারফেক্ট জিরান্ড ব্যবহৃত হবে। বোঝা গেছে? যদি অতীতের কোনো কাজের কথা বলে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর প্রেজেন্ট জিরান্ড ইউজ হবে না, বা জিরান্ডের প্রেজেন্ট ফর্মটা যেমন একটা ভার্ব তার সঙ্গে আইএনজি করে তোমরা এতক্ষণ থেকে জিরান্ড করলে। কিন্তু যদি পাস্ট কোনো অ্যাকশনের কথা বলে বা অতীতের কোনো ঘটনার কথা বলে তাহলে কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে পারফেক্ট জিরান্ড। আচ্ছা, পারফেক্ট জিরান্ড মানে এটা কি? পারফেক্ট জিরান্ড মানে হলো হ্যাভিং প্লাস V3। হ্যাভিং প্লাস V3, এই V3 মানে কি? পাস্ট পার্টিসিপল। বোঝা গেছে? সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ভার্বের সঙ্গে যে আমি আইএনজি যোগ করে দেব তাহলেই হয়ে যাবে তা কিন্তু হবে না। যদি অতীতের কোনো
কাজের কথা বলা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে পারফেক্ট জিরান্ড হ্যাভিং প্লাস V3 বা হ্যাভিং প্লাস যে ভার্বটা দেওয়া হবে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা। বোঝা গেছে? তো চলো এরপর একটা এক্সাম্পল দেখে নাও। He was accused of deserting his ship. দেখো সেন্টেন্সটা দেখো কি লিখেছি, যে হি ওয়াজ অ্যাকিউজড অফ ডেজার্টিং হিজ শিপ। তাকে অ্যাকিউজড করা হয়েছিল, হি ওয়াজ অ্যাকিউজড, তাকে অ্যাকিউজড করা হয়েছিল অফ ডেজার্টিং হিজ শিপ, তার জাহাজ হারিয়ে যাওয়ার পরে। তো তার জাহাজ মানে সেটা অন্য কারো, সেটা হারিয়ে যাওয়ার পর তাকে দোষ দেওয়া হয়েছিল, মানে সে হয়তো সেটা নিয়ে গেছিল বা কিছু, তো তারপর সেটার যাই হোক হারিয়ে যাক বা যাই ঘটুক, বিপর্যয় ঘটুক, তো তারপর তাকে অ্যাকিউজড করা হয়েছিল বা দোষ দেওয়া হয়েছিল। তাহলে দেখো এটা কি অতীতের একটা কথা বলছে, তো সেটা হারিয়ে যাক বা দুর্ঘটনা ঘটুক যাই হোক, তারপর তাকে দোষারোপ করা হয়েছে। হি ওয়াজ অ্যাকিউজড, ওয়াজ রয়েছে, ওয়াজ প্লাস অ্যাকিউজ রয়েছে। দেখো তাহলে এই ওয়াজ প্লাস অ্যাকিউজ থেকে আমরা কি বুঝতে পারছি যে এটা একটা অতীতের কথা বলছে। আর আমি রুলেই দেখো বলে দিয়েছি যে অতীতের কোনো ঘটনার কথা যদি বলা হয় তাহলে কি হবে, পারফেক্ট জিরান্ড হবে। পারফেক্ট জিরান্ডটা কেমন, হ্যাভিং প্লাস V3। তাহলে এর কারেকশনটা কি হবে, তাহলে এর কারেকশনটা হয়ে যাবে হি ওয়াজ অ্যাকিউজড অফ হ্যাভিং প্লাস V3 ডেজার্টেড। তখন কিন্তু এই ডেজার্টিং আর হবে না, তাহলে এর কারেকশনটা কি হবে, হি ওয়াজ অ্যাকিউজড অফ হ্যাভিং ডেজার্টেড। বোঝা গেছে? এই ডেজার্টিংটা কিন্তু তখন ভুল, কারণ ডেজার্টিংটা হচ্ছে প্রেজেন্ট জিরান্ড বা জিরান্ডের যে সাধারণ রূপ সেটা, কিন্তু এখানে একটা অতীতের কথা বলা হয়েছে। আর যখন অতীতের কোনো কথা বলা হবে বা অতীতের কোনো কাজের কথা বলা হবে তখন কি হবে, পারফেক্ট জিরান্ড ব্যবহার করতে হবে। আর পারফেক্ট জিরান্ডের ফর্মটা কি, হ্যাভিং প্লাস V3। V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা। আর এখানে দেখো ওয়াজ অ্যাকিউজড মানে একটা অতীতের কথা বলা হচ্ছে আর তার সঙ্গে ডেজার্টিং রয়েছে, তো ডেজার্টিংটা কখনোই হতে পারে না, হবে কি হ্যাভিং প্লাস V3 মানে ডেজার্টেড। বোঝা গেছে? তাহলে এই ছিল জিরান্ডের আলোচনা। তোমরা দেখলে যে নন ফাইনাইট ভার্বকে তিনটে ভাগে ভাগ করা গেছে, তোমরা আগেই জানো সেটা, জিরান্ড, পার্টিসিপল আর ইনফিনিটিভ। তো সেই জিরান্ড নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আর জিরান্ডের আলোচনা এই পর্যন্তই, আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।